আমি প্রথমে একটি ঘটনা বলবো 1955 সালের একটি ঘটনা। এটা সম্পূর্ণ একটি জিন রিলেটেড কাহিনী। আমার গল্পের শুরু থেকে বলতে হবে যে ফরিদপুর অঞ্চলে 1955 সালে এই গল্পটি আমার প্রয়াত দাদার মুখ থেকে শোনা। আমি দাদাকে অল্প কয়েকদিন পাইছি অবশ্য, তারপর তার মুখ থেকে আমি ঘটনাটা শুনছি। ঘটনাটার বিবরণ হচ্ছে, এলাকায় একটি লোক ছিল, তার নাম ছিল পরশুল্লাহ। সে বিভিন্ন জায়গায় যায় বিচার করত, বিভিন্ন জায়গায়। এতই নীতিবান লোক ছিল, এরকম নীতিবান লোক সহসায় পড়ে না, জানা মতে পড়ে না, এবং এলাকার সকলেই তাকে খুব শ্রদ্ধা করত। এবং তার সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য ছিল, তিনি মসজিদের মুয়াজ্জেম ছিলেন এবং মসজিদের খাদেমগিরি করত, এবং পাশাপাশি সে জিন রিলেটেড কিছু কাজ করতো, মানুষকে জিন ছাড়ানো, এই টাইপের। যাই হোক, আর তার চেয়ে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সে মানুষের বিচার করত। যে কোনো ঘটনা, জমি সংক্রান্ত ব্যাপার, স্বামী স্ত্রীর ব্যাপার, ভাই ভাই দ্বন্দ্ব, বিভিন্ন ব্যাপার নিয়ে সে বিচার করত, এবং তাকে সবাই খুব শ্রদ্ধা করত। কেউ বলতে পারবে না তার আপন কোনো লোক তার সাপোর্ট নিচে পায়। যাই হোক, তেমনি এভাবে একদিন তাকে একটি বিচারে নেওয়া হয় পাশের গ্রাম ভাসানচরে নিয়ে যাওয়ার পরে সে বসে, সকলেই তাকে সালাম দেয়। উনি লক্ষ্য করে বিচার পরিচালনা করার সময় চালের উপর দুইটি পাখি সে এক দৃষ্টিতে তার দিক তাকাই রয়েছে। উনি স্বাভাবিক পাখি মনে করছে। যাই হোক, পাখি মনে করার পর বিচার শেষ হয়েছে, সে তার বাড়িতে চলে আসছে। বাড়িতে চলে আসার পরে সে পাখির কথা ভুলেই গেছে, পাখিটার কোনো মতে যে পাখি একটা আসতেই পারে। পরবর্তীতে সে কয়েকদিন পরে আর একটা বিচারে যায়। বিচারে যাওয়ার পরে দেখে যে ঠিক ওই পাখিটাই, দুইটা পাখি বসে রয়েছে। কারণ কি, তারা বসে রয়েছে তখন আমার বিচারে, তারা এরকম ব্যাপার। তারপরেও সে কোনো ভাবে পাত্তা দেয় না, মনে করছে স্বাভাবিক একটা পাখি বসতে পারে। কিন্তু কয়েকদিন পর আবার সে একটা বিচারে যায়। বিচারে যাওয়ার পর দেখে সেই পাখি দুটি বসে রয়েছে। সে চিন্তা করলো এটি কোনো স্বাভাবিক পাখি না, এটি সম্পূর্ণ ভিন্ন জগতের পাখি। তা যাক, এই জিনিসটা তার মনেই রাখলো। সে পাখির দিক কোনো খেয়াল করলো না। সে এর মধ্যে যাইতে যাইতে বিচার শেষ হইতে হইতে রাত্রি 8টা বাজে গেল। আর তৎকালীন সময় 1955 সালে তৎকালীন সময় 8টা তো মোটামুটি রাত। তখন বলতেছে যে তার বাড়ি ওখান থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে। তখন বলছে যে আপনি আজকে এখানে থেকে যান, আপনি আগামীকাল সকালে যাবেন। বলে যে না, আমার কোনো সমস্যা নেই, বলে আপনাকে আগায় দিয়ে আসবো। বললো যে না, আমার কোনো কিছু হইতে আল্লাহর নামে আমি চললাম। এভাবে যাইতে মোটামুটি রাত্রি 10টা বাজে গেছে। চতুর্দিক অন্ধকার। এর মধ্যে লক্ষ্য করে সে পিছনে কে যেন তার হাইটে আসতেছে, এরকম মনে হইতেছে। কিন্তু অ্যাকচুয়ালি সে পরবর্তীতে তাকাই দেখে যে দুইটি সাদা বিড়াল তার দিকে তাকাই রয়েছে, এবং সে থামলে বিড়াল দুইটাও থামে। কিছু দূর যায়, আবার বিড়াল দুটি হাঁটে। সে থামলেই বিড়াল দুটি থামে। এমতো অবস্থায় সে চিন্তা করলো যে আমি জিন রিলেটেড অনেক কিছুই জানি, তোর মতো বিড়াল আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। তার মতো সে বলতেছে, বাবা তোরা চলে যা, আমি বুঝছি তুই কে। এমতো অবস্থায় করার পরে দেখে যে সাদা রঙের একটি ঘোড়া দাঁড়ায় রয়েছে। তার পাশে বৃদ্ধ করে একটা লোক, তার উচ্চতা কমপক্ষে 10 ফুট। তখন বলল যে আচ্ছা, দেখে সারা তাকে সালাম দিল যে মুয়াজ্জিম সাহেব আসসালামু আলাইকুম। সে উত্তর নিল ওয়ালাইকুম আসসালাম। বলল যে এরকম ব্যাপার,
তার শরীর থেকে প্রচুর পরিমাণে আলো বাইরেতেছে জামা কাপড়ের। কয় হুজুর আপনি জিন রিলেটেড সব কিছু করেন, সুতরাং আপনার কাছে নতুন করে কোনো কিছু বলতে হবে না, আপনি বুঝে গেছেন যে আমি কে? কয় অবশ্যই আমি বুঝছি। কয় হ্যাঁ, তারপর কয়েক যে আমি তো আপনার অপেক্ষায় আছি। বললো যে আমার মতো লোকের অপেক্ষায় আপনার কি দরকার? বললো যে আপনি আমাকে বিশাল একটা ব্যাপারে একটু হেল্প করবে। কয় কি হেল্প? কয় আমার 2টি যমুক সন্তান, তারা 2জন একটি মেয়েকেই ভালোবাসে, কিন্তু তারা দুইজনই সম্পর্ক করছে 2জনের সাথে ডিপলি, খুব গভীর প্রেমের সম্পর্ক। এখন কোনো ভাইকে দেখতে পারতেছে না। তার একটা কথা, এই ভাই বলতেছে আমি বিয়ে করবো, ওই ভাই বলতেছে আমি বিয়ে করব, কিন্তু ওই মেয়েটাও বলতেছে যে তোমরা যে কেউ আমার এই ব্যাপারে কোনো আপত্তি নেই। এখন বলতেছে যে আপনি খুব বিচক্ষণভাবে বিচার করেন সবকিছু, আমার 2 ছেলে আপনার সম্পূর্ণ বিচার কার্য অনেক দিন ধরে ফলো করতেছে। যে বলল যে এরকম ব্যাপার, আপনি এই লোকটা হয়তো একটা সমাধান দিতে পারবে। বলল যে একটা পাখির বেশে আপনার কাছে যা বিচার শুনে, সবকিছু শুনে, এবং আপনার উপরে তারা খুব মুগ্ধ। বলল যে তাহলে আপনি আমাদের রাজ্যে যায় আপনি একটু বিচার করে দিয়ে আসবেন, আমি কথা দিচ্ছি আপনার কোনো ক্ষতি হবে না। বা বলল যে না, এটা আমার সম্ভব হয় না, আমি মসজিদের ঝাড়ু দেই, আজান দেই, সব কিছু করি, আমার একটা সংসার আছে, বউ বাচ্চা আছে, সুতরাং আপনাদের রাজ্যে যাওয়া আমার কোনো অবস্থাতেই সম্ভব না, আপনার প্লিজ আপনি ক্ষমা করেন। কই দেখেন আপনি বিনিময়ে যা চান, আমি বিনিময়ের কাজ কোনোদিনও করিনি, তারপর আমার যাব না, প্লিজ আপনি আমাকে বিরক্ত করবেন না। যাই হোক 2-3 দিন এভাবে ফলো করে, বলে সে কোনো কিছুতেই রাজি হয় না। যাই হোক এক পর্যায়ে জিনের যে সর্দার, সে মোটামুটি সে আশা ছাড়িয়ে দেয়। আশা ছাড়িয়ে দেওয়ার পর একদিন তার বাড়িতে তার একটি ফুপু ছিল, তার ফুপুর বিয়ে হয়েছে তৎকালীন সময়ে ভারতের মেদিনীপুর বিয়ে হওয়ার পরে তার ফুপু আসছে, বললো যে বাবা কেমন আছিস? বললো যে বাবা এই তো ফুপু তুমি কেমন আছো? কয় তোর কাছে আমি বিশেষ একটা কাজে আসছি, আমার দেবরের ছেলে সে খুব যে অসুস্থ, জিনে তারে অ্যাটাক করছে, তুই একটু উপকার করবি। আমি বলছি যে আমার ভাইস্তা খুব এই লাইনে পারদর্শী, কয় তুই আমার সাথে যাইতে হবে। বললো যে ঠিক আছে, যাই দেখি যে কি অবস্থা হয়। তারপরে করছে কি, ওই লোক ওর ফুপুর সাথে তৎকালীন সময়ে তো অত ভিসা, পাসপোর্ট এগুলো যাই ঝামেলা হয়তো বা ছিল না, যে সময় ইচ্ছে করতো ইন্ডিয়া যাইতে পারতো, আসতে পারতো। তখন তার বাড়িতে যায় পৌঁছানোর পরে বললো যে আপনার ছেলেটা, ওই বাড়ি বলছে যে ছেলের কোথায়? ছেলে আসছে, ছেলের শুধু শরীরের মধ্যে হাড় আছে, মাংসর কোনো খবর নাই, খুব অসুস্থ হয়ে গেছে মতো অবস্থায়। বলে যে আপনার ছেলের ঘটনাটা কি? কয় আমার ছেলের ঘটনাটা খুব মর্মান্তিক। এরকম মাদ্রাসায় পড়তো, গানের গজল গাইতো, সবকিছু করতো, কিন্তু কোনো অবস্থাতেই হঠাৎ করে অসুস্থ হয়েছে। তারপরে ওই মাদ্রাসা থেকে হরিয়ানা থেকে ওই হরিয়ানার মাদ্রাসায় লেখাপড়া করতো, তারা চিঠি পাঠাইছে যে আপনার ছেলের অবস্থা খারাপ, 2 দিন পরে পাওয়া গেছে, আপনি আসে আপনার ছেলেকে নিয়ে যান। যাক আমরা নিয়ে এসছি। তখন করে কি নিয়ে আসার পরে কি কারণ, কোন কারণ কিচ্ছু বুঝতে পারে না। তারপর এত সুন্দর গানের গলা, এত সুন্দর কোরআন তেলাওয়াত করতো, সে ছেলে খালি শুয়ে থাকে আর কোনো কিচ্ছু খাওয়ার মতো শক্তি তার নাই। কিন্তু রাত্রে একবার সে চিৎকার দেওয়ার পরে তখন খাইতে পারে, আবার একটা চিৎকার দেয়, ওই খাবারটা বন্ধ হয়ে যায়, ওইভাবে চলে। তারপর ঠিক আছে আমি একটু দেখতেছি। দেখার পরে দেখতেছে এমন অবস্থায় তার যতগুলো পালিত জিন ছিল সব পাঠাইছে,
তখন বলল যে না, এটা জিন রিলেটেড কোনো ব্যাপার কি না বলতে পারবো না, আমার সাথে যারা জিন আছে তারা সম্পূর্ণ অপারক বলছে যে আমরা এই জিনিস পারবো না। যাই হোক, বলে কোন অবস্থাতে পারবো না। আর তার আগে অবশ্য অন্যান্য বিভিন্ন তান্ত্রিক কবিরাজ বিভিন্ন কিছু দেখাচ্ছে, তারাও কোনো ভালোর পথে নিতে পারেনি। এখন কি করা যায় এই মতো অবস্থায় উনি যে তার ওর ফুফু বলতেছে যে এরকম ব্যাপার, তোরে আমি এত সাহস নিয়ে আনলাম, তুই তো আমার ইজ্জত মারি দিলি, তুই এখন কি করা যায় বল। বলছে ফুফু আমাকে একটু সময় দাও, আমি বাড়িতে যাই, তারপরে ইনশাল্লাহ আমি ব্যবস্থা করতে পারবো। এমন অবস্থায় সেই মসজিদের ইমাম, ওই মসজিদের এই মসজিদে যে কর্মরত ছিল, আজান দিত খাদেম, ওই লোক বলতেছে কি অনেক চিন্তা করতেছে যে এই জিনিসটা হয়তো বা সম্ভব হইতে পারে যদি ওই জিনের সর্দারকে আমি যদি পাই। আমি আশা করতেছি অনেক দিন ধরে তার সাথে দেখা না, তার আমি বারবার করে ফিরে দিছি, এখন কি করা যায়। সে মনে মনে তাকে খুঁজতেছে এবং ভাগ্যক্রমে পরের দিন সে দেখেছে মসজিদ থেকে একটু সামনে ঈশান নামাজের পর দাঁড়ায় রয়েছে। তখন বলে যে হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে আমি আপনাকে খুঁজতেছি বেশ কিছুদিন ধরে। তাহলে বলে যে কি সমস্যা? বললো যে এরকম ব্যাপার, একটা রোগী দেখতে গেছিলাম, কিন্তু আমার সাথে যারা পালিত জিন আছে তারা কিচ্ছু করতে পারে নাই। তখন বললো যে আপনি ঠিকানা দেন, এই ব্যাপারে আমার কাছে জিনের অভাব নাই, বিভিন্ন ধরনের দুষ্ট ভালো হিংস্র ইফিত সব ধরনের আছে, সুতরাং আপনার একটাই কথা, কিন্তু আমার ছেলের বিচারটা করে দেওয়া লাগবে। বলে যে হ্যাঁ আমি করব। তারপরে তার পালিত জিন সবকিছু পাঠানোর পরে তার বলতেছে যে আপনি আবার ওই মেদিনীপুরে যান, আমি ব্যবস্থা করতেছি। তখন আসা ওই জিনের যে সর্দার তখন তাকে বলে যে এই ছেলেটা মাদ্রাসার খুব ব্রিলিয়ান্ট ছাত্র ছিল, সে পাহাড়ের পাশে মাদ্রাসা, কিন্তু পাহাড়ের ওই পাশে কোনো লোক যাইতো না ভয়ের চোটে, বা হুজুররাও তৎকালীন নিষেধ করছে। তখন ওই ছেলে কারোর সাথে ঘুরতো না, সকালবেলা ফজরের নামাজ পড়ে তারপর হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের দিকে গেছে। পাহাড়ের দিকে যাওয়ার পরে তখন দেখে যে দূরে একটা মেয়ে দাঁড়ায় রয়েছে। মেয়ের নাম হচ্ছে কমলা। তখন দূর থেকে দেখছে ওই ছেলেটার কাছে, ওই ছেলেটার নাম হচ্ছে সাদ্দাম। বলে যে মেয়েটাকে কিন্তু খুব সুন্দর লাগে। ও নিজে নিজে চিন্তা করতেছে আর মেয়েটাও তাকাই রয়েছে। ও করছে কি, পরের দিন ফজরের নামাজের পরে আবার গেছে, যায় দেখে ওই মেয়েটা আরো কাছে আসছে, পুকুরের এই পারে আসছে। তখন বলছে যে দেখো তোমার মতো সুন্দরী মেয়ে আমি কোনোদিন দেখিনি, হ্যান ত্যান। বললো যে তুমি কি, তোমার সাথে আমি সম্পর্ক করতে চাই। বললো যে হ্যাঁ তোমার সাথে, কিন্তু আমার যে 3 ভাই খুব সিরিয়াস লোকজনকে, তারা তো কোনো কিছু দেখো কোনো ব্যাপার না। পরবর্তীতে 2-1 দিন দেখা করার পরে সে বলে দেখো আমি মানুষ না, আমি কিন্তু জিন জাতির মেয়ে। তখন বলছে যে জিন জাতীয় কোনো ব্যাপার না, আমি তোমাকে বিয়ে করব, চলো এক ব্যবস্থা হবে। এই অবস্থায় করে কি যে আমার গ্রামে তোমারে নিয়ে যাব, তারপরে আমরা তোমার বিয়ে করব। মানে যে কথা সেই কাজ। এর মধ্যে করে কি হাঁটতে থাকে দুইজন, মানে তারা ফাইনালি তারা মেদিনীপুর চলে যাবে। কিন্তু সামনেই তার 3 ভাই দাঁড়ায়। 3 ভাই দাঁড়ানোর পরে তারা বলতেছে তুই ওকে নিয়ে কোথায় যাইতেছিস? ওর মেয়েকেও, ওই মেয়েটাকেও মারে, আমার বোনের জন্য সব করতে পারি। একটা পর্যায়ে ওর বোন বলতেছে আমি ওর সাথে যাবই। মারতে মারতে একটা পর্যায়ে মেয়েটা মারাই যায় চোখের সামনে।
এখন বলল এখন ওর ছেলেটা ওইটা ও কোনো রকম মারা যাওয়ার পরে তারা কান্নাকাটি শুরু করে, ও করে কি পিছন থেকে করে কি আস্তে করে কাটে পড়ে, ও যান যান রক্ষা করার জন্যে মানে পিছন থেকে দৌড়ে পলা যায়। তখন ওরা চিন্তা করে যে তাহলে তো ওকে শান্তিতে থাকতে দিব না। ওরা করে কি, বোবা একটা জিন বলে যে এই সাদ্দামকে সহজে মারবি না, আস্তে আস্তে মারবি, মারলে পারে ওর এই আস্তে আস্তে মারবি আর খুব নৃশংসভাবে হত্যা করবি, যাতে কোনো রোগ বা এসে ওর বাপ মা কষ্টেতে মারা যায়। ও একটা বোবা জিন সৃষ্টি করে, বোবা জিনটা বসে এই একটা সাপ রূপান্তরিত করে, ওইটা অনুযায়ী কাজ হতে থাকে এবং ওই সাপের মাঝে 5টা আলপিন সেটিং করা হয়। এখন শুধু ও খাইতে চায় কোন অবস্থায় খাইতে দেওয়া হয় না, যে চিন্তা করে যে সাপটা মারা গেলে তো ও তো মারা যাবে। ও করে কি একটা পিন খুললে পারে সে চিৎকার দিলে পারে, তখন কোনো রকম খাওয়া দাওয়া করে এই করে আবার আর একটা পিন যখন ঢুকায় তখন করে কি তার সবকিছু বন্ধ হয়ে যায়। এই অবস্থায় তার হলো চলতেছে। তখন জিনের সর্দারটা বলছে এটা কোনো সমস্যা না, আমি সমাধান করব। কোনো সমস্যা না, আপনি এই 2 দিনে আপনার ছেলেকে আমি সুস্থ বানানোর চেষ্টা করব। এখন কয়েকটা জিন পাঠালে পারে, তারা বলতেছে যে আরো শক্তিশালী লোক দরকার। যাই হোক, হিংস্র প্রকৃতির কিছু জিন আছে, জিন যাই করে কি ওইটা করে কি সম্পূর্ণ ওই সাপটাকে করে কি পুরাই মেরে ফেলায়, মানে ওই বুবা জিনকে। মারার পর ওরা ফেরত আসে এবং আস্তে আস্তে ওই ছেলেটা ভালো হইতে থাকে এবং পুরোপুরি সে সুস্থতা লাভ করে। তখন বলে যে এরকম ব্যাপার হুজুর, তাহলে আপনার কথা মতো আমাদের রাজ্যে যাইতে হবে, এরকম ব্যাপার। বলেছে ঠিক আছে, আমি তো তোমাদের কথা দিছি, তাহলে ঠিক আছে, তাহলে অমুক দিন রাত্রেবেলা আসো, আমি যাব। ঠিক আছে, তার ওয়াইফকে বলে এরকম ব্যাপার, আমি কয়েকদিনের জন্য কাজে যাব, মোটামুটি আমার আসতে দেরি হবে। ঠিক আছে, সে রাত্রে তার সাথে কথা থাকে যে রাত 9টার পরে একটি ঘোড়া আসবে, ঘোড়া আসলে পারে ঠিক তারপর ওই ঘোড়ার পিঠে ছেড়ে আপনি চলে যাবেন। এবং কথা মতো এসে ঘোড়া আসে, ঘোড়া মনে হয় 2টা আসমান থেকে পড়লো, আসমান থেকে সাদা ঘোড়া 2টা আসতো। একটা ঘোড়া খালি রয়েছে, আর একটা ঘোড়াতে ওই জিন সর্দার। তখন বলতেছে যে এরকম ব্যাপার, তাহলে আপনি তো আমাদের রাজ্যে যাইতেছেন, কিন্তু আপনার কয়েক মিনিটের জন্য আপনার চোখটা খালি বাঁধা হবে, কারণ আমাদের এখানে নিয়ম আছে, আপনি এরকম ব্যাপার, আপনি যে অবস্থায় আছেন এভাবে হবে না, কালো কাপড় দিয়ে বাঁধতে নিতে হবে, বেশি না, সর্বোচ্চ অল্প কয়েক মিনিট। তার কথা মতো তাই বাঁধতে দেয়, চোখ বাঁধতে পরে ঘোড়াটা একটা ঝাঁকি দেওয়ার পরে সে সর্বোচ্চ মনে করলো যে 2 মিনিটের ভিতর সে রাজ্যে চলে আসে। এখন চোখটা খুলে দেওয়া হয়, চোখটা খুলে দেওয়ার পর দেখে যে অনেক লোক তার জন্য অপেক্ষা করতেছে। সে সবাইকে সালাম দেয় যে হুজুর এরকম ব্যাপার আসছে। তখন বলল যে এখন সবাই 10 ফুট 12 ফুট এরকম করে লম্বা যত লোক আছে, এর মধ্যে একটা লোক স্বাভাবিক মানুষের মতো। তখন বলল যে ভাই শোনো, আমার তো মনে হইতেছে তুমি এই জগতের লোক না। যে না, সেটা আপনি এই প্রসঙ্গ বাদ। তখন করে কি ওনাকে ঘুমানোর রেস্ট দেয় এবং খাবার অনেক খাবার দেয়। সেই অন্যান্য খাবারের মানে এত টেস্টি, কিন্তু যে রসগোল্লাগুলো ছিল ওইটা কিন্তু মনে হইতেছে যে কোনো মানুষে বানানো। তখন তারপর বলতেছে যে এরকম ব্যাপার, রসগোল্লাটা যে আমি খাইলাম এটা তো কয়েকটা আপনি ঠিকই ধরছেন, এই লোকটা আপনার মতো স্বাভাবিক লোক। তখন তার কাছে বলল এরকম ব্যাপার, ভাই তুমি এখানে আসছো কিভাবে?
বললো যে আমি আসছি স্বাভাবিক কারণেই, কারণ আমার বাড়ি অনেক দূরে, ওই কলকাতার একটা রাজ্যে। আমি হলো ভালো মিষ্টি বানাই, এই মিষ্টির সৌজন্য আমি মিষ্টি বানাই, তার জন্য ওনারা আমাকে কয়েকদিনের জন্য ভাড়া করে আনছে, এবং প্লাস যা কিছু আছে এই আপনার কাজ শেষ হয়ে গেলে পরে আমিও চলে যাব, এবং বিনিময়ে আমাকে পারিশ্রমিক দিবে। যাক, ভালো কথা। তারপরে সে বললো যে আজকে আমি একটু ঘুরে দেখবো। কয়ে আপনি আর একটা জিনকে দেয়, দুজন জিনকে দেয়। তখন বলতেছে হুজুর, আপনি যে হাঁটতেছেন, এত সুন্দর গাছ, এলাচি, তারপরে কিশমিশ, বিভিন্ন প্রকার, সে মুগ্ধ হয়। বললো যে কোনো অবস্থাতে আপনি একটা পাতা ছিঁড়ার উদ্দেশ্যে গাছ স্পর্শ করবেন না। আপনি যদি কোনোটা পাতা ছিঁড়েন, তাহলে সাথে সাথে কিন্তু গাছটা মারা যাবে, কারণ এগুলো জিনদের তৈরি করা। তাহলে ঠিক আছে, তাহলে তো আর কোনো কথা নাই। তারপরে সামনে সামনে যায়, দেখে যে একটা নদী, বাম মানে নদীটা দুই দিকে দুই রকম স্রোত, একদিকে লাল রক্তের মতো, আর একটা হলো দুধের মতো, দুই দিক দিয়ে যাইতেছে। সে আশ্চর্য হলো, বলে যে এইটা কিভাবে সম্ভব? তখন বলল যে দুই ভাইয়ের দ্বন্দ্বের কারণে এই সর্দার এরকম ভাবে করছে। যাই হোক, ঘুরে আসার পরে তখন বলতেছে যে আপনি আমার যে কাজে আনছেন, আপনার দুই ছেলে কোথায়? দুই ছেলেকে একটু হাজির করেন। কথা মতো দুই ছেলে আসে, দুজন যুবক ছেলে, একই রকম চেহারা। হুজুরকে সালাম দেয়, বলে যে হ্যাঁ। হুজুর উত্তর নেওয়ার পর বলতেছে যে এরকম ব্যাপার, তোমরা একটা মেয়েকে ভালোবাসো, মেয়ের নাম ঠিকানা কি আমাকে দাও। বলে যায় আমরা নাম ঠিকানা দিতে পারি। এ বলতেছে আমি বিয়ে করব, ও বলতেছে আমি বিয়ে করবো। দুজনের ভিতর বিশাল দ্বন্দ্ব। এখন সে করে কি, ওই মেয়েটাকে হাজির করে। তখন বলতেছে তুমি কেন দুইজনের পিছনে লাগছো? তুমি জানো খুব ভালো করে যে এরকম ব্যাপার, তারা দুই ভাইয়ের সঙ্গে কি কেউ সম্পর্ক করে? বলে যে কেউ বললো যে হুজুর, আমি প্রথমে মনে করছিলাম যে এরকম ব্যাপার একজন, কিন্তু আমি বুঝতে পারিনি। এর মতো অবস্থায় বলতেছে যে তারপর আমি কাউরে ছাড়তে পারতেছি না। এখন আমি সিদ্ধান্ত নিছি, তুমি তো আসছো এই ফ্যামিলিটাকে ক্ষতি করার জন্য। তো বিভিন্ন প্রকার তার বাপের সম্পত্তি ভাবে নষ্ট করতেছো, তার কোনো কিছু উন্নতি লাভ করতেছে না, সবকিছুই করতে পারতেছেন। বলে যে হুজুর, ব্যাপারটা তো আপনি সঠিকই বলছেন। এই কথা বলার পরে বলতেছে তুমি আর কখনো ওই ছেলেদের সামনে যাবা না, দুইটা ছেলের সম্পর্কে সামনে যাবে না। কয়েক তুমি যত বড়ই জিন হও আর যাই হও, আমি তোমাকে এর ভিতরে সে করে কি আস্তে আস্তে ওই হুজুরটা করে কি ওই মহিলাটাকে তাকে ধরে তাকে বোতল বন্দি করে। বিভিন্নভাবে বলতেছে ছাড়িয়ে দেন। তারপরের দিন ওই চীনের সর্দার বলল যে খবর কি? বললো যে এরকম বিস্তারিত ঘটনা, আপনার ছেলেকে এরকম ব্যাপার, দুই ছেলেকে অ্যাটাক করছিল, আপনার সব কিছু ধ্বংস করার জন্য সব কিছু আমি তথ্য পাইছি, এই জন্যে তাকে আমি মাটিতে পুঁতে ফেলাইছি। কোথায় পুঁতছি সেটা আমি কাউকে বলবো না। তখন বললো যে দুই ছেলে বললো যে না, আপনি সঠিকই বলছেন, সব কিছু বলছেন, আমরা বুঝতে পারিনি। যাই হোক, তারা মুক্তি পায়, যে যার মতো কাজে ফেরত যায়। এখন ওই হুজুরও স্বাভাবিক নিয়মে তার দেশে ফেরত আসে। এই ছিল একটি বাস্তবধর্মী একটি ফরিদপুরের একটি ঘটনা। আমি এখন দ্বিতীয় ঘটনায় যেতেছি। এই ঘটনাটা এটি সম্পূর্ণ আমার ভাই জামাল উদ্দিন কানুন মেয়ে জুহি তার শিক্ষকের কাছ থেকে শোনা। যাক, ছোট বাচ্চা তো, আমি ওর গল্প বিশ্বাস করি না বলে পরবর্তী তোর শিক্ষকের কাছে জিজ্ঞেস করছি, বলে যে না, সঠিক। আমি এখন জুহির ভাষায় আমি গল্পটি বলতেছি।
গল্পটি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় কার একটি ঘটনা। আমাদের ওখানে টেপাখোলায় একটি নামকরা ডাকাত ছিল, তার নাম বাবুল। এবং সে মুক্তিযুদ্ধের সময় যখন পুরুষরা যখন মুক্তিযুদ্ধে গেছে কিংবা কেউ গেছে রাজাকারি করতে, মোটামুটি বাড়িটা শূন্য ছিল, অনেকে শুধুমাত্র মহিলা। এই সুযোগে করতো কি, ওই বাবুল ডাকাত একটা গ্রুপ করে বিভিন্ন লোকের বাসায় যায় ডাকাতি করত, স্বর্ণ অনেক কিছু নিত এবং জনগণ তার প্রতি আকৃষ্ট ছিল। তারপরও তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারতো না। সে ছিল অস্ত্রধারী সন্ত্রাস আগে থেকেই, এমন অবস্থা মানে যে এই নিয়ে চলতো সে। এখন যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলার পরে এখন করে কি করবে, একদিন এক হিন্দু বাড়িতে যায় ডাকাতি করার জন্য। ডাকাতি করতে যাওয়ার সময় করে কি হাতে নাতে ধরা খায়। ধরা খাওয়ার পরে ওই যে কজন চেলাবেলা ছিল সবাই ধরা পড়ে, তাদের মোটামুটি জনগণ মাইরে সব করে মাইরে ফেলায়, কিন্তু ওই বাবুল ডাকাতে আস্তে করে পাশ কাটে চলে যায়। এখন জনগণের কাছে এসে বলে যে আমারে মাফ করে দেন, আমি এসবের ভিতর আর কোনোদিন যাব না, আমি এখন রিক্সা চালাই খাবো। তখন স্বাভাবিক সবার প্রতি একটা মায়া সৃষ্টি হয়। মানুষ তো বলে যে যাক, আল্লাহর কাছে যখন মাপ পাওয়া যায় তাহলে আমাদের কাছে যাক, তোমার ভালো আর সুযোগ দিলাম। এখন সে করে কি, মোটামুটি সব জায়গা দিয়া এবং সে ডাকাতি করা অবস্থায়ও মানুষকে নৃশংসভাবে কয়েকজনকে হত্যাও করছে। তার এমন কোনো, তারপরে এখন সে রিক্সা চালাইতেছে। এর মধ্যে কিছুদিন পর চোরে না শুনে ধর্মের কাহিনী, সে করে কি মানুষের বাড়ি থেকে বদনা, গিলাস, এই সমস্ত সিংখুইতে চুরি টুরি করে এভাবে করত, বিভিন্ন জায়গা থেকে এরকম করত। করার পরে একদিন এক বাড়িতে গিয়ে ধরা খায়। ধরা খাওয়ার পরে এমন ভাবে জনগণ চিন্তা করে যে মার দেয়। আবার আর একটা লোক ছিল, সে বর্তমানে দৌলতদিয়া সিএমবি ঘাটের মেয়র, আমাদের বন্ধু খালিদ। এখন ওই খালিদের বাবাকে 71 সালে ওই ডাকাতি করা অবস্থায় ওই বাবুল ডাকাত তারা নৃশংসভাবে হত্যা করে। এখন ও শোনে যে চোর ধরা পড়ছে, এলাকার লোক কি করে বিভিন্ন করতেছে। তারপর এমন একটা কোপ মারে, ওর মস্তক সম্পূর্ণ দ্বিখণ্ডিত হয়ে যায়। দ্বিখণ্ডিত হবার এখানে জনগণ সবাই চিন্তা করে যে যাক, বাঁচছি, সারা চোরের উপর ধরতে বাঁচলাম। এই ব্যাপারে কোনো মামলা টামলা কোনো কিছু হয় নাই। 71 সালের ঘটনা, এভাবে বিষয়টা চাপা পড়ে যায়। যাকে এভাবে চলতে থাকে। এমত অবস্থায় একদিন রাস্তার পাশে একটা স্কুলের পাশে একটা কালো একটা বিড়াল মানে যে ম্যাও ম্যাও করতেছে। এখন যা দেখে যে ওই কালো বিড়াল ঠিকই, কিন্তু ওই বাবুল ডাকাতের মাথা। এখন তো সে তো ভয় পায়, চিৎকার দেয়, এরকম বলে যে এরকম ব্যাপার, এইগুলো তো আমরাও তো দেখছি, এখন কি করা যায়। যাই হোক, ওখানে দোয়া দরদ করা হয় স্কুলের পাশে, মানে স্কুলের ওই জায়গায় অ্যাকচুয়ালি হত্যা করা হয়েছিল এই যে মুক্তিযুদ্ধের সময়। ওই নৃশংসভাবে অনেক লোক, পাখানাদার বাহিনী বা অত্যাচার করতো ওই সাইডে। তারপরে করছে কি, গ্রামে লোকজন হঠাৎ করে দেখতেছে কুকুর ভেউ ভেউ করতেছে। পরে কুকুর খেতাবের যায় দেখে যে ওই ডাকাতের কুকুরের মাথা। এখন ভয় পাইতেছে এমন অবস্থা। জনগণ চিন্তা করলো যে আমাদের কি করব, এখন আমাদের এই অবস্থা কি। এখন একটা লোক ঢাকা থেকে আসে অনেক রাত্রে, রাজবাড়ির রাস্তা, ফরিদপুর রাজবাড়ির রাস্তার মোড়ে তারে বাসে নামাই দেয়। যা বলে যে একজন বলতেছে রিক্সাওয়ালা বলে যে বাবা যাবা নাকি, তুমি তো বাড়ি যাবা? বলে যে হ্যাঁ আমি বাড়ি যাবো। কয় চাচা তুমি কি চুরি আমি সবকিছু ছাড়ছো? কয় সব ছাড়ি দিছে, যা দেওয়ার সময় আমি রিক্সা চালাইতেছি।
কই যাক, খুব খুব খুশি হলাম, তুমি পরিশ্রম করে করতেছ। তারপরে এই রিক্সায় করে তৎকালীন সময় তার মোটর রিক্সা ছিল না, পায়ে করা রিক্সা। তো এই মতো অবস্থায় যাইতেছে যাইতেছে যাইতেছে, বিভিন্ন গল্প করতেছে। তখন ওকে বাড়ি নামাই দেয়। বাড়ি নামাই দেওয়ার পর তখন রাত 1টা না 1:30 বাজে। তখন ওর মা জিজ্ঞেস করে যে কিরে, তুই এতটুকু 3 কিলোমিটার কি রাত্রে হাইটে আইছিস নাকি? বলে যে না মা, আমার এই যে এরকম বাবুল চাচা আমার রিক্সায় করে নামাই দিয়ে গেছে। বলে যে নামাই দিয়ে গেছে, তাইলে কোন বাবুল? বলে ওই যে ডাকাত বাবুল। তখন বলছে যে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তারা তো কিছুদিন আগে তো এলাকার লোকজন মাইরে ফেলাইছে, সব লোকজন পুলিশে আসে পোস্টমর্টম করে পরে তারা দাফন করছে। কি কও মা? হঠাৎ করে তার শরীরে জ্বর আসে রাত্রে, কোন অবস্থাতেই হয়। তারপর এলাকার লোক সকলেই ছিন্নি উঠায়, তারপরে এলাকায় খিচুড়ি রান্নার ব্যবস্থা করে, মিলাদ মাহফিল হয়। তারপরে থেকে এখন মোটামুটি গোবিন্দপুর মুক্ত। এখন আমার সর্বশেষ ঘটনা বলতে, এটি আমার ছেলে জাইদি হাসান শাফিন, নাবিল হাসান ইফরাত, দুজন তার ক্লাস টিচারের কাছ থেকে শোনা। তখন বলছে যে বাবা, আজকে ভালো একটা অনুষ্ঠান আছে, এই গল্প শুনলাম, তোমার যদি সম্ভব হয় তাহলে বিভিন্ন জায়গা তুমি শেয়ার করতে পারো। ঠিক আছে। বিষয়টা হলো, এক লোক বিয়ে করতে যায়। বিয়ে করার পরে স্বাভাবিক নিয়মে বিয়ে করার পর অনেক ধুম ধারাক্কা করে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর পালকিতে করে বউ আনার নিয়ম। বউ নিতেছে, আর এর ভেতরে কয়েক তখন ওই জামাই বলতেছে যে আমরা এটা রেস্ট নেই, অনেক দূর তো পালকি আসলো। তখন করে কি, তারা কয়েক বন্ধু মিলে করে কি, একটু রেস্ট নেয়, আর বউ তো পালকির মধ্যে বসায়। ওখান থেকে আরো 2 কিলোমিটার ভিতরে যাইতে হবে তার বাড়ি। যা অবস্থায় তারপরে এরকম করে যায়, উনি লক্ষ্য করলো যে 1 থেকে 1.5 ফুট পিচ্ছি একটা ছেলে, মানে বামন প্রকৃতির লোক, দৌড়াই করলো কি, ওই সেই নতুন পালকির ভিতর ঢুকলো। ওই দূরে থেকে ফল করতেছে, 2-3 মিনিট পর করছে কি, ওইটা বেরোয় গেছে। তখন তার সাথে ছিল তার মামা, বলে যে মামা, এরকম ব্যাপার, একটা বাহনবীর প্রকৃতির লোক ভিতরে ঢুকলো, কারণটা কি? কই চল দিয়ে যাই দিই। কই বৌমার নতুন এই যে তোমার এই ভিতরে কেউ ঢুকছিল পালকির মধ্যে? কই না তো। তোর সবাই বলতেছে যে তুই কি পাগল হয়ে গেছিস নাকি যে ঢুকলো। যাই হোক, খুব উৎসবমুখর পরিবেশে তারা বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে হই হুল্লার মাধ্যমে, আনন্দ উৎসবের মাধ্যমে বিয়েটা সম্পন্ন হয়, এবং 5-6 মাস পর ওই মহিলা প্রেগনেন্ট হয়। প্রেগনেন্ট হওয়ার পরে আস্তে আস্তে 7-8 মাস সে মোটামুটি ফুল প্রেগনেন্ট। আর স্বাভাবিকভাবে 7-8 মাসের মহিলাদের পেটটা তো সাধারণত বড় থাকে। কিছুদিন পর লক্ষ্য করে তার আত্মীয় স্বজন, তার শ্বশুর শাশুড়ি, তারা তো প্রথমে আনন্দে যে নতুন অতিথি আসতেছে বাড়িতে, অনেক আনন্দ করতেছে। তখন চিন্তা করে যে আস্তে আস্তে পেটটা নিচের দিকে যাইতেছে, মানে আস্তে আস্তে কমতে করে কি, একটা পর্যায়ে করে কি পেটটা লেভেল হয়ে যায় স্বাভাবিক মানুষের ভেতর। সবাই আশ্চর্য হয়ে যায়, বলে যে কি ব্যাপার, তোমার পেটে কি কোনো টিউমার ছিল বা কোনো কিছু ছিল যে ওইটা ভালো হয়ে গেছে? বললো যে না, এ ধরনের তো কোনো ঘটনা ঘটেনি। আবার কিছুদিন পর প্রেগনেন্ট হয়। 7-8 মাস পর আবারও তার পেট আস্তে আস্তে কমতে থাকে। তখন বলল যে না, এটা তো কোনো স্বাভাবিক কোনো ঘটনা না। তখন স্থানীয় মসজিদের ইমাম
তাকে খবর দেয়। উনি আবার জিন সম্পর্কে তার একটু জ্ঞান আছে। পরে সে আবার জিন হাজির করে। তখন বলতেছে তোমার বিয়ের সময় একটা জিনদের বাড়ি পার হওয়ার সময় তোমরা কয়েকজনের পায়ে লাথি লাগছিল, বা তোমার যে জামাই যে একটা সিগারেট খায়া তোমরা ওই সর্দারের পিঠের উপর পড়ছিল। এই জন্য ও খুব ক্ষিপ্ত হয়েছে যে আমার শরীরে সিগারেটের আগুন মারলো, এত বড় সাহস। তখন করে কি ওর একটা বদ জিন আছে, তাকে করে কি পাঠায় দেয়, বলে যে যা তুই এর ক্ষতি করবি। তখন বলতেছে কোনো অবস্থাতেই সে যাবে না, তারাকে বিস্তারিত কথা সে যাবেই না। এখন কোনো জিন যারা ছাড়ায় তান্ত্রিক কবিরাজ কারো কথায় কারো কাজ হয় না। এই মতো অবস্থায় সে করছে কি, সে শুধু আল্লাহর কাছে শুধু ফরিয়াদ করছে যে আল্লাহ তুমি আমারে শক্তি দাও, আল্লাহ আমি আমার বাচ্চার মুখ দেখতে চাই। সবাই তো ব্যর্থ হয়েছে, আল্লাহ আমি তো তোমার কাছ থেকে নিরাশা নই। যাই হোক, আস্তে আস্তে করে কি আবার প্রেগনেন্ট হওয়ার পর স্বাভাবিক সুস্থতার মাঝে যে একটি পুত্র সন্তান লাভ করে। সবাই চিন্তা করলো যত বড় তান্ত্রিক হোক আর যাই হোক, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে কোনোদিন কোনো কিছু সম্ভব না। যাক, সে এখন 2 বাচ্চা, অনেক আগের ঘটনা যদিও, যে বাচ্চাগুলো তারাও আজকাল নানি হয়ে গেছে। এই ছিল আমার 3য় ঘটনা। এখন আমি আমার পরবর্তী গল্পে চলে যাচ্ছি। এই গল্পটি দিয়েছে আমার শাশুড়ির মুখ থেকে শোনা। গল্পটি হচ্ছে 1940 সালের দিকের ঘটনা। এই সময় তারা একটা ঘর বানাইতে লাগে। তৎকালীন সময়ে তো মনে করেন যে মিস্ত্রি এত অ্যাভেলেবল ছিল না। তখন করে কি বহুত কষ্টে একজন মিস্ত্রি জোগাড় করলে, মানে যে আমার শ্বশুর বাড়ির পাশেরই ঘটনা, সে বাড়িটা ছিল হিন্দু বাড়ি। এখন সবকিছু জোগাড় করে সবকিছু, এখন ওই লোক বলতেছে যে আমার বাড়ি তো অনেক দূরে, এখন তো আমার এখানে থাকতে হইলে পরে আমার একটা ঘর দিতে হবে। ঘরের এক পাশে আমি থাকবো, আমি নিজের মতো আমি নিজে রান্না করে খাবো। বলছে যে ঠিক আছে, সমস্যা নাই। কাজ করতেছে অবস্থায় মোটামুটি ভালোই কাজ করতেছে, সে তার মতো চলে। হঠাৎ করে একদিন আর তার ঘর খোলে না। ঘর না খোলার কারণে সবাই চিন্তায় পড়ে যায়, ভাই ওঠেন কাজ করতে হবে এরকম ব্যাপার। কিন্তু পরবর্তীতে দরজা ভেঙে দেখে যে লোকটা মৃত। এখন তো তারা খুব চিন্তায় পড়ে যায় যে এই লোকটার বাড়িঘর চিনি না, কোনো কিছু চিনি না। আর তো তৎকালীন সময়ে মোবাইল তো দূরের কথা, টেলিফোনও সম্ভবত ছিল কিনা আমার জানা নাই। এখন তো এই অবস্থায় কি হবে এখন একজন কনফিউশন একজন বলতেছে যে হিন্দু না মুসলিম, এই ব্যাপারে টেনশন আছে। যাই হোক, ওনার কার্যকলাপ যখন হিন্দুর মতো ছিল, তাহলে আমরা এক কাজ করি, শ্মশানে নিয়ে যাই। শ্মশানে নিয়ে যাওয়ার পরে প্রচুর পরিমাণে তখন বৃষ্টি পড়ে, বৃষ্টিতে মোটামুটি ভিজে যায়। এবং যার বাড়ি কাজ করতেছিল সে বলল যে আমি পুরাবো, আমার এত টাকা লাগবে, করে রাখবে। বলে যে না, কোনো টেনশন, আমি এই লাশ পুরাণের মতো কায়দা নাই। ওই শ্মশানের যে দায়িত্বে ছিল সেটা হচ্ছে মিস্টার সালু এবং সালুর মা। এরা করলো কি যে এই লাশ তো এইভাবে দাফন করা সম্ভব না, আপনি এক কাজ করেন, চাপা মাটি দেন। চাপা মাটি দেওয়ার পরে তারা চাপা মাটি দিয়ে যার মতো ফিরে আসার পরে তারা রাত্রে স্বপ্ন দেখে যে আমাকে কেন এভাবে অবৈধভাবে তোমরা মাটি চাপা দিয়ে রাখলা। তারা সবাই খালি এই চিন্তা করে, মানে যে এই স্বপ্নটা দেখে আর দুশ্চিন্তার ভেতর থাকে। আর কিছুদিন পরে ওই
সম্ভবত 45 সালের ঘটনা। ওই সময় একবার প্রচুর পরিমাণে চতুর্দিক বন্যা হয়। বন্যা হয়, বন্যা হলে পারে ওই শ্মশানের কবর টবর যা ছিল সব পানিতে তলায় যায়। এখন ওরা গণেশ আর স্বপন দুই ভাই করে কি এই মাছ মারতে যায়। ওদের মাছ মারার নেশা অনেক আগেতেই ছিল। মাছ মারতেছে এর ভিতরে দেখে যে এত নৌকা টাইনে ধরছে, নৌকা টাইন দিচ্ছে বহুত কষ্টে ছাড়া, ধাক্কায় ধুক্কায় বহুত কষ্টে ছাড়ায়। তারপরে করে কি, তারপরের দিন করে কি মারতে যায় মাছ, যা দেখেছে বিশাল সাইজের একটা আইন মাছ, এই 20 থেকে 25 কেজি। কিন্তু ওরা মারতে যাইতেছে কোন অবস্থাতে পড়ে না। তাদের দুইজনের রাতে মানে এই টেটা ছিল, টেটা থাকার পর ওরা করে কি বিভিন্নভাবে কোপ দেয়, করে পারে না। আবার একজন একটা কোপ মারলে পারে ওই টেটা ভাঙ্গে চলে যায়। শার্ট পারতে আশপাশেই বা ঝোপঝাড়ের ভিতরে রয়েছিল। তখন ওরা টেনশনে পড়ে গেছে যে মাছ তো করলাম, তাহলে আমরা মাছটা আটটা অপেক্ষা করলে ভাইসে উঠতো। বিভিন্ন চিন্তা ভাবনা ওর ভাইয়ের কাছে করতেছে। ওর ভাই বললো যে তুই দেখ, টেনশন তো আমারও লাগে, পরের দিন রাত্রে আমরা যাই। যে বাবা সেই কাজ, সে মাছটা দেখেছে কোন রকম ভাবে নড়াচড়া করতেছে। দুই ভাই একসাথে করে কি টেটাতে কোপ মারার পরেই ছাট পারতেছে মনে হয় যেন নৌকা ভাঙ্গে ফেলাইতেছে, নৌকার নিচে যায় এমতো অবস্থা। কয় যেভাবেই হোক ওরা করে কি, দুই ভাই করে কি লাভ দিয়ে নামে। লাভ দিয়ে দেখে যে করার পরে ওরা দেখে যে স্বাভাবিক এটা তো মাছ না, মানুষের আকৃতির। করে কি দুই ভাই টাইনে কোন রকম মাথাটা উঁচে করে। মাথাটা উঁচে করলে দেখে যে ওই সেই মিস্ত্রির লাশ। তখন ওইটা সাইরাই মিস্ত্রি একটা ধমক মারে, বললো যে আমি মুসলিম, তোরা কেন আমার শ্মশানে করছিস? তোদের বংশের যা কিছু আছে আমি একেবারে নির্মম করে দেব। তখন চিন্তা করতেছে, স্বপ্নে দেখতেছে যে এরকম ব্যাপার, তোমরা বাঁচতে পারো একটা সলিউশনের মাধ্যমে। বললো যে কি? বল এই লাশটাকে তোমরা গোরস্থানে নিয়ে মাটি দেবা। বলে ঠিক আছে। এখন তো আমরা পাবো, তার তো কোনো নিশ্চয়তা নাই, এর মধ্যে পানি টানি সবকিছু সরে যায়, সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায়। তখন ওর একজন মিস্ত্রি স্বপ্ন দেখায় যে আমি এই কবরের মধ্যে আছি, তোমরা আমার ব্যবস্থা করো। পরের দিন এলাকায় সবার সাথে বলে যে এরকম ঘটনা ঘটছে, যে আমরাই তো আসলে অকাম করছি, আমরা তো গোরস্থানে মাটি দিইনি, তারা শ্মশানে মাটি চাপা দিছি। তাই কইলে যে আমরা তো স্বপ্নে বারবার দেখতেছি, হুজুরের কাছে কইতেছে, হাসিম হুজুরের কাছে। তার হাসিম হুজুর কইতেছে যে এরকম ব্যাপার, এরকম তো হইতেও পারে, তোমরা আগে চিন্তা করো না। আমাদের এই চিন্তা করার তো তার চাই চলন দেখছি এই হিন্দুর মতো, তাহলে আমাদের জায়গা দোষ কিসের? তারপরে শ্মশানের যে ছিল বাদলদা, তার কাছে বলছে যে এরকম ব্যাপার উঁচে করো। তারপর সত্যিকারে তার মাটি যে জায়গাতে ছিল সে জায়গায় লাশটা দেখেছে সেভাবে অক্ষত আছে। তারপরে নতুন করে জানাজা দিয়ে তারপরে গোরস্থানে দাফন করে এবং তারা এই জায়গা থেকে মুক্তি পায়। এই ছিল আমার ঘটনা।